বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আব্দুল মজিদ আজকে আবার উপস্থিত হয়েছি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগ। বিষয় হলো ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, অধ্যায় 4 বিষয়ে। চ্যাপ্টার নাম হলো অর্থবাজার। প্রিয় শিক্ষার্থী সহ যারা আমার ক্লাসটি যেখান থেকে উপভোগ করছেন, আপনাদের সবাইকে রাজশাহী কোট মহাবিদ্যালয়ের পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন এবং আমাকে শুনছেন, ক্লাসটি উপভোগ করছেন, আপনারা সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন, সাবধানে সবাই থাকবেন। এবং আমি আজকে অনলাইন ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের ইন্টারমিডিয়েট ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে ক্লাস নেব। অধ্যায়ের নাম এর আগে বললাম অর্থবাজার। অর্থবাজারের আমি অর্থ নিয়ে আলোচনা করব। অর্থবাজারের আলোচনা করব অর্থ কাকে বলে। অর্থ কাকে বলে? অর্থ কাকে বলে? অর্থ কাকে বলে বা টাকা কাকে বলে, এমন আসলে এটা আমরা সবাই অর্থ হিসেবে চিনি। অর্থ হলো মানি। মানি তাহলে হচ্ছে অর্থের ইংরেজি প্রতিশব্দ হলো মানি। মানি 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 শব্দটি আছে ল্যাটিন শব্দ মনেটা থেকে। মনেটা থেকে কি বললাম যে অর্থের ইংরেজি প্রতিশব্দ হলো মানি, আর মানি শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ মনেটা থেকে। মনেটার শব্দের অর্থ হলো একটা মন্দির, অর্থাৎ রোমান যুগের একটি মন্দিরের নাম হলো মনেটা। আর রোমান যুগের মনেটা মন্দিরে সর্বপ্রথম অর্থের টাকশাল নির্মাণ করা হয়েছিল, সেই জন্য সেখান থেকে যে মনেটা শব্দ থেকেই মানি শব্দটির উৎপত্তি হয়েছে। এটা হলো অর্থটা কিভাবে হলো সেটা ইতিহাসে বললাম। এখন আমি আলোচনা করবো যে অর্থ বা টাকা কাকে বলে সে বিষয়ে, বা মানি কাকে বলে। তাহলে অর্থ কাকে বলে এই বিষয়ে আমরা প্রথম আলোচনা করব। যে অর্থ হলো বিনিময়ের একটি সর্বজন স্বীকৃত মাধ্যম, যে বস্তু বিনিময়ের মাধ্যম হিসেবে সবার নিকট গ্রহণীয় এবং যার দ্বারা সকল প্রকার লেনদেন ও দেনা পাওনা হিসাব সম্পূর্ণ করা হয়, তাকে অর্থ বলে। তাহলে অর্থ হলো আসলে কেমন জিনিস, যে অর্থ এমন একটি বস্তু যা সকলের নিকট গ্রহণযোগ্য। এমন কোনো ব্যক্তি নাই যে অর্থটা তার কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আদিম যুগে এমন এক সময় ছিল যখন কিন্তু টাকা ছিল না, সেই সময় কিন্তু অর্থটা ছিল না। তখন কি করতো মানুষ? দ্রব্যের পরিবর্তে দ্রব্য বিনিময় করতো। মানে একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস সে কি করতো? সংগ্রহ করতো বা বিনিময় করতো। দিয়ে তখন কিন্তু দ্রব্য বিনিময় প্রথায় খুব একটা সমস্যা ছিল সেই সময়। কিন্তু আধুনিক যুগে অর্থটি আবিষ্কার হওয়ার ফলে কিন্তু সেটা সমস্যা নেই, সেই সমস্যাগুলো দূরীভূত হয়ে গেছে। সেই জন্য বলা হচ্ছে যে অর্থ এমন একটি বস্তু যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য এবং যা সঞ্চয় বাহন এবং ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমি অর্থনীতিবিদ প্রদত্ত কয়েকটি সংজ্ঞা প্রদান করব। যেমন প্রথম সংজ্ঞাটি হলো অর্থনীতিবিদ কাউথারের মতে অর্থ হলো এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের নিকট গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, সেটাকে অর্থনীতিবিদ কাউথার অর্থ বলছেন। এরপর অর্থনীতিবিদ শেয়ার্স বলেন যে বস্তু দেনা পাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাকে অর্থ বলা হয়। তাহলে অর্থনীতি শেয়ার্স কি বলছেন? যে বস্তু দেনা পাওনার মেটানোর কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাকে অর্থ বলা হয়। অর্থাৎ দেনাদার এবং পাওনাদারের মধ্যে অর্থের মাধ্যমে যে লেনদেন হচ্ছে সেটাই কিন্তু অর্থনীতিবিদ কাউথারের মতে, মানে অর্থনীতি শেয়ার্সের মতে অর্থ বলছে। এবার অর্থনীতিবিদ কোল বলেন অর্থ এমন একটি জিনিস যা সাধারণভাবে সকলে দেনা পাওনা মেটাতে ও ঋণ পরিশোধ করতে ব্যবহার করে। এবার অর্থনীতিবিদ ন্যাপ বলেন যে বস্তু ঋণ পরিশোধের জন্য আইন ও গ্রহণযোগ্য তাকে অর্থ বলা হয়। তাহলে বলা আছে যে বস্তু ঋণ পরিশোধের জন্য আইন ও গ্রহণযোগ্য, অর্থাৎ ঋণটা একজনকে দেওয়া হলো বা ঋণটা গ্রহণ করা হলো, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আইন দ্বারা মানে অর্থের মাধ্যমে সেটা পরিশোধ করতে হবে, সেটাকে অর্থ বলা হচ্ছে। অর্থনীতিবিদ লর্ড
লর্ড কেইনস বলছে যে যে বস্তু হস্তান্তর করে ঋণ ও দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় তাকে অর্থ বলা হচ্ছে। অর্থাৎ তাহলে অর্থনীতিবিদ কেইনস কি বলছে যে যে বস্তু হস্তান্তর করে অর্থাৎ একজনের হাত থেকে আরেকজনের হাতে বদল করলে কি হয়, সেটা টাকার বিনিময়ে করা হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে যে হস্তান্তর করে ঋণ ও দামের চুক্তি। এখন একটা জিনিস কিনতে গেলে দাম করা লাগে, এই দামের চুক্তি, ঋণ পরিশোধের হস্তান্তরের জন্য ঋণ পরিশোধ, দামের চুক্তি মেটানো যায় এবং যার মাধ্যমে ক্রয় ক্ষমতা ধরে রাখা যায় তাই হলো অর্থ। এটা হলো লর্ড কেইনসের মধ্যে। এরপর আরেকজন অর্থনীতিবিদ অর্থের সংজ্ঞা দিচ্ছেন যে অর্থনীতি অধ্যাপক ওয়ার্কারের মতে অর্থ হলো যে মানি ইজ হোয়াট মানি ডাজ। মানি ইজ হোয়াট মানি ডাজ, এটার বাংলা হলো যে অর্থ যা করে তাই অর্থ। তাহলে অর্থ যা করে তাই অর্থটা কেমন কথা? আসলে এমন, যেমন আমি একটা সাহেব বাজারে গেলাম, সাহেব বাজারে 500 টাকা দিয়ে একটা শার্ট কিনলাম, তাহলে অর্থের কাজটা কি হলো? এই যে 500 টাকার বিনিময়ে একটা শার্ট, এটা অর্থের কাজ। আবার আমি বাজারে যে 500 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনলাম, সেটা হলো অর্থের কাজ। এছাড়া আমি কয়েক লাখ টাকা দিয়ে একটা জমি কিনলাম, জমি ক্রয় করাটা হলো অর্থের কাজ। তাহলে এই জন্য অর্থনীতিবিদ ওয়ার্কার বলেন যে মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থ যা করে তাই অর্থ। এখন বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা আলোচনা করার পর আমরা যে মূল কথাটি পেলাম সেটা হলো যে যে বস্তু বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন ও ঋণ পরিশোধের উপায় হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্য ও সরকার কর্তৃক স্বীকৃত তাকে অর্থ বলা হয়। তাহলে আশা করি ছাত্রছাত্রীরা তোমাদের সাথে অর্থ বিষয়ে শেয়ার করতে পারলাম। তাহলে অর্থের মোটামুটি এতটুকু সংজ্ঞা দিলে হবে, এতটুকু মুখস্থ, এতটুকু ধারণা থাকলে তোমরা অর্থ বিষয়ে ভালোভাবে লিখতে পারবো যদি পরীক্ষা আসে তাহলে। তো ঠিক আছে, এটা অর্থের সংজ্ঞা এ পর্যন্ত হয়ে গেল। এখন আমি পরবর্তী প্রশ্নে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আলোচনা করব অর্থের চাহিদা নিয়ে। তাহলে অর্থের চাহিদা কাকে বলে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। অর্থের চাহিদা, অর্থের চাহিদা। তাহলে অর্থের প্রথমে জানতে হবে যে অর্থের চাহিদা কি। তাহলে অর্থের চাহিদা বলতে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়। তাহলে আমরা কি বললাম? অর্থের চাহিদা মানে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকে অর্থের চাহিদা বলে। অর্থাৎ আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন। তাহলে আমি কতটুকু পরিমাণ অর্থ দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য ধরে রাখবো, সেই ধরে রাখার প্রবণতাকে বা আগ্রহকে অর্থের চাহিদা বলা হয়। যেমন দৈনন্দিন ব্যয় কিরকম বলা হয়, যেমন খাদ্য ক্রয়, কাপড় ক্রয়, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ, এগুলোর জন্য কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অর্থটি ধরে রাখতে হয় বা ধরে রাখার মন মানসিকতা আমরা রাখি, সেটাকে অর্থের চাহিদা বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে অর্থের চাহিদা বলতে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকে বোঝায়। দৈনন্দিন জীবনে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে অর্থের প্রয়োজন অনুভব করে। বিভিন্ন প্রয়োজনে মানুষ কখনো নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, আবার কখনো সঞ্চয় আকারেও নগদ অর্থ ধরে রাখতে চায়। এই ক্ষেত্রে নগদ অর্থ হাতে ধরে রাখার প্রবণতাকে অর্থের চাহিদা বলা হয়। এখন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। যেমন দৈনন্দিন লেনদেনের জন্য মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের লেনদেন চাহিদা বলা হয়। তাহলে আমরা দৈনন্দিন লেনদেন বললাম একটু আগে, দৈনন্দিন লেনদেনের জন্য মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে হচ্ছে লেনদেন জনিত অর্থের চাহিদা বলা হয়। আবার ভবিষ্যতে কোনো অনিশ্চিত বা অপ্রত্যাশিত অবস্থা মোকাবেলার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষ বর্তমান কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। তাহলে এই বিষয়টা এমন যে ভবিষ্যৎ কিন্তু আমাদের অনিশ্চিত, ভবিষ্যতে মানুষের রোগ ব্যাধি হতে পারে, ভবিষ্যতে কোনো সম্পদ ক্রয় করা লাগতে পারে। তাহলে এই জন্য মানুষ যে অথবা কোনো ব্যক্তি দুর্ঘটনা করতে পারে, তার চিকিৎসার জন্য ভবিষ্যতের জন্য মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায় সেটাকে বলা হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদা বলা হচ্ছে। তাহলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষ যে পরিমাণ অর্থ নগদ আকারে হাতে ধরে রাখে তাকে বলা হয় অর্থের সতর্কতামূলক চাহিদা বলা হয়। এছাড়া আরেকটি উদ্দেশ্যে মানুষ অর্থ ধরে রাখে, আরেকটি যেমন এছাড়া মানুষ সবসময় ফটকা কারবার উদ্দেশ্যে কিছু নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, একে অর্থের ফটকা চাহিদা বলা হয়। অর্থের ফটকা চাহিদা হলো ব্যবসা বাণিজ্য বা শেয়ার ক্রয় করা, বিভিন্ন সম্পদ ক্রয় করা, এগুলোকে হচ্ছে অর্থের ফটকা কারবার বলা হয়। তাহলে মানুষ অর্থটা তিনভাবে ধরে রাখতে চায়, নগদ আকারে, তার ভবিষ্যতের জন্য, এছাড়া হলো ফটকা
কারবারের উদ্দেশ্যে। তাহলে সুতরাং কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণ অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ অর্থ নগদ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলা হয়, অর্থাৎ ডিমান্ড ফর মানি বলা হয়, ডিমান্ড ফর মানি। তাহলে এটা মানুষ, অর্থাৎ আমরা কি বুঝলাম এই প্রশ্নটির মধ্যে, যে মানুষ দৈনন্দিন লেনদেনের জন্য, ভবিষ্যতের জন্য, আবার হচ্ছে অর্থের ফটকা কারবারের জন্য যে পরিমাণ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চাচ্ছে নগদ অর্থ, সেটাকে বলা হচ্ছে অর্থের চাহিদা, ডিমান্ড ফর মানি বলা হয়। তাহলে এটা হলো অর্থের চাহিদা। 2, 3 তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখন আলোচনা করব অর্থের চাহিদার প্রকারভেদ নিয়ে। এতক্ষণ তো আমরা অর্থের চাহিদা কাকে বলে সেটা শেয়ার করলাম। এখন আরেকটি বিষয় হলো অর্থের চাহিদার প্রকারভেদ। তাহলে অর্থের চাহিদাকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ অর্থের চাহিদার প্রকারভেদ হলো 3টি। যেমন হলো অর্থের লেনদেন চাহিদা, অর্থের সতর্কতামূলক চাহিদা, অর্থের ফটকা চাহিদা। এই 3 ধরনের চাহিদা রয়েছে অর্থনীতিতে, অর্থের বাজারে। এখন আমি এই বিষয়গুলো আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথমে অর্থের লেনদেন চাহিদা বিষয়ে আলোচনা করব। তাহলে অর্থের লেনদেন চাহিদা বলতে কি বুঝো সেটা নিয়ে আলোচনা করি। প্রথম অবস্থায় অর্থের লেনদেন চাহিদা। তাহলে মানুষ যেসব উদ্দেশ্যে নগদ অর্থ ধরে রাখতে চায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থের লেনদেন জনিত চাহিদা। মানে কারণ মানুষের দৈনন্দিন জীবনে দ্রব্য সামগ্রীর ক্রয় বিক্রয় এবং অন্যান্য লেনদেনের জন্য অর্থের প্রয়োজন হয়। এই লেনদেন জনিত চাহিদা মেটানোর জন্য মানুষ যে পরিমাণ অর্থ নিজের হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের লেনদেন চাহিদা বলা হয়। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য, যেমন খাদ্য ক্রয়, পোশাক ক্রয়, তারপরে শিক্ষার উপকরণ ক্রয়, এগুলো ক্রয়ের জন্য মানুষ নগদ অর্থ দৈনন্দিন জীবনের ব্যয় নির্বাহের জন্য মানুষ যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চাচ্ছে সেটাকে বলা হচ্ছে অর্থের লেনদেন চাহিদা বলা হয়। এখন তাহলে অর্থের লেনদেন চাহিদা কিন্তু আবার অর্থের লেনদেন চাহিদা মানুষের আয়ের উপর নির্ভরশীল। আবার বলছি যে অর্থের লেনদেন চাহিদা মানুষের আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ মানুষের আয় বেশি হলে অর্থের লেনদেন চাহিদা বেশি হবে, আর মানুষের যদি আয় কমে যায় তাহলে অর্থের লেনদেন চাহিদাও কমে যাবে। কারণ মানুষ যত আয় করবে তার লেনদেন ক্রয় ক্ষমতা তত বৃদ্ধি পাবে, আর মানুষের আয় যত কম হবে তার লেনদেন চাহিদা তত কম হবে। সেজন্য লেনদেন চাহিদাটা হলো আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ হলো অর্থের চাহিদা ও অর্থের লেনদেনের মধ্যে হলো মানুষের আয় ও লেনদেন চাহিদার মধ্যে সম্পর্ক ধনাত্মক। একটু আগে বললাম যে আয় বাড়লে মানুষের হলো ক্রয় ক্ষমতা বাড়বে, আর আয় কমলে মানুষের ক্রয় ক্ষমতা অর্থের লেনদেন চাহিদা কমে যাবে। সেই জন্য আয়ের সাথে হলো অর্থের লেনদেন চাহিদার সম্পর্ক হলো বিপরীত। যেমন এখন আমি এক বিষয়টি সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করব। সমীকরণটি হলো যেমন এমটি সমান ফাংশন অফ ওয়াই। তাহলে সুতরাং এখানে ডেল্টা এমটি বাই হলো ডেল্টা ওয়াই, এটা হবে ইজ গ্রেটার দেন 0। অর্থাৎ এখানে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ এখানে এটা হলো আয়, এটা এমটি হলো এখানে অর্থের লেনদেন চাহিদা, আর ওয়াই হলো আয়। তাহলে আয়টা কেমন সম্পর্ক হচ্ছে, এখানে আমরা অন্তর্কলন করলে কি পাচ্ছি, এখানে ধনাত্মক সম্পর্ক পাচ্ছি এখানে। তাহলে অর্থাৎ একটাকে বললাম যে হলো, আমি আরেকবার বলছি, এখানে এমটি হলো অর্থের লেনদেন চাহিদা, আর এখানে ওয়াই হলো আয়। তাহলে এই বিষয়টি এখন, অর্থাৎ এই আয়টা হলো অর্থের লেনদেন চাহিদার উপর নির্ভরশীল। আয় বাড়লে এটা বাড়বে, আয় কমে গেল এটা বাড়বে, সেজন্য এটার সাথে সম্পর্ক হলো ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। এখন আমি বিষয়টি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থীরা চিত্রটি লক্ষ্য করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই চিত্রটি আসলে অর্থের লেনদেন চাহিদা বিষয়ের একটা সূত্র, এটা হলো চিত্র। তাহলে এখানে চিত্রটি দুটো অংশ আছে, ওইটা হলো ভূমি অক্ষে ব্যক্তির আয় ধরা হয়েছে, অর্থাৎ এক্স অক্ষে আয়, এবং ও ওয়াই অক্ষে লম্ব অক্ষে ধরা হয়েছে হলো লেনদেন চাহিদা, অর্থের লেনদেন চাহিদা। আমরা প্রথমে
এখানে এই রেখাটি হলো 45 ডিগ্রি রেখা, আর এই রেখাটি হলো আমাদের এমটি সমান ফাংশন ওয়াই, রেখাটি হলো অর্থের লেনদেন চাহিদা রেখা। এই রেখাটি হলো ঊর্ধ্বগামী, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী রেখা। ঊর্ধ্বগামী কেন হলো? কারণ আয় বাড়লে তার লেনদেন চাহিদা বাড়ছে, আয় কমে গেল লেনদেন চাহিদা কমে যাচ্ছে, সেই কারণে এটা সমমুখী সম্পর্ক, সেই কারণে রেখাটি ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে এটা হলো 45 ডিগ্রি রেখা, আর এই রেখাটি নাম হলো এমটি সমান ফাংশন অর্থের লেনদেন জনিত রেখা। তাহলে এখন আমরা দেখবো যে ই বিন্দু খেয়াল করে, আমরা ই বিন্দুতে ব্যক্তির আয় যখন y1, যখন ই বিন্দুতে ব্যক্তির আয় y1, তখন অর্থের লেনদেন চাহিদা হলো m1। এটা হলো, এরপর আয় বেড়ে আয় y1 থেকে বেড়ে y2 হলে এই বিন্দুতে কি হয়, যেটা অর্থের লেনদেন চাহিদা m2 হতে বেড়ে m1 হতে বেড়ে m2 হয়। তাহলে এখানে আয় বেড়ে গেল, এখানে আয় এতটুকু বেড়ে গেল, এখানে অর্থের লেনদেন চাহিদা এতটুকু বেড়ে গেল, অর্থাৎ আয় y1 থেকে y2 বৃদ্ধি পেলে অর্থের লেনদেন চাহিদা m1 থেকে m2 বৃদ্ধি পায়। তাহলে এটা হলো অর্থের লেনদেন চাহিদা। তাহলে কি হলো, আমরা বুঝতে পারছি যে আয়ের উপর লেনদেন চাহিদা নির্ভরশীল। আর এখানে অবশ্য আরেকটা কথা এখানে উল্লেখ্য যে এমপি রেখা সবসময় 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করে। এটা কেন করে? এটার ব্যাখ্যা হলো যে মানুষ যে হারে আয় করে কিন্তু সে হারে সে খরচ করবে না, অর্থাৎ কিছু অংশ সে সঞ্চয় করবে। সে কারণে এমটি সমান ফাংশন অফ ওয়াই রেখাটি 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করবে। তাহলে এটা হলো আমাদের অর্থের লেনদেন চাহিদার চিত্র। তাহলে আমরা কি এখন আমরা যদি ই আর এর বিন্দু যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? এমটি সমান ফাংশন অফ ওয়াই রেখা পাচ্ছি, অর্থাৎ অর্থের লেনদেন চাহিদা পেয়ে গেছি। এটা হলো আমাদের অর্থের লেনদেন চাহিদার হলো চিত্র। আশা করি চিত্রটা শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো অর্থের সতর্কতামূলক চাহিদা। দ্বিতীয় পয়েন্ট, আগে প্রথম ছিল যে অর্থের হলো লেনদেন চাহিদা, এখন আলোচনা হবে অর্থের সতর্কতামূলক চাহিদা। তাহলে অর্থের সতর্কতামূলক চাহিদা কাকে বলে সেটা আগে আমরা জেনে নেব। যে অর্থের চাহিদার অন্যতম উদ্দেশ্য হলো ভবিষ্যৎ অনিশ্চিত ও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য কিছু নগদ অর্থ হাতে ধরে রাখা। কারণ মানুষ বর্তমান সম্পর্কে কিছুটা নিশ্চিত হলে ভবিষ্যতে রোগ ব্যাধি, দুর্ঘটনা, ব্যবসায়িক ক্ষতি বা অনুরূপ কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তাহলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগে থেকে কিছু সতর্ক থাকতে হয়। তাহলে এই জন্য মানুষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব সময় কিছু নগদ অর্থ হাতে ধরে রাখে। তাহলে সুতরাং ভবিষ্যতে কোনো অনিশ্চিত বা অপ্রত্যাশিত ব্যয় মেটানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষ যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের সতর্কতামূলক চাহিদা বলা হয়। তাহলে অর্থের লেনদেন চাহিদার মতো সতর্কতামূলক চাহিদাও আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ মানুষের আয় বাড়লে অর্থের সতর্কতামূলক চাহিদা বৃদ্ধি হবে, আবার যদি আয় কমে যায় তাহলে সতর্কতামূলক চাহিদাও কমে যাবে। সুতরাং অর্থের সতর্কতামূলক চাহিদা ও আয়ের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। তাহলে এখন বিষয়টি সমীকরণের মাধ্যমে লেখাতে হবে যে এমপি, আমি সমীকরণটা বলতেছি এমপি সমান ফাংশন অফ ওয়াই। এখানে এমপি হলো অর্থের সতর্কতামূলক চাহিদা আর ওয়াই হলো আয়, অর্থাৎ এখানে আয়টা হলো এটা হলো আয়ের উপর, অর্থাৎ অর্থের সতর্কতামূলক চাহিদা আয়ের উপর নির্ভরশীল। তাহলে এখন আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে দেখাই দেব। এই চিত্রটা এখন হচ্ছে অর্থের সতর্কতামূলক চাহিদার চিত্র। তাহলে এখানে অর্থের সতর্কতামূলক চাহিদার চিত্রে আমরা পাচ্ছি কি, যে ভূমি অক্ষে বা ওএক্স অক্ষে আয় ধরা হয়েছে এবং ও ওয়াই অক্ষে বা লম্ব অক্ষে অর্থের সতর্কতামূলক চাহিদা দেখানো হয়েছে। এখন এখানে এটা হলো 45 ডিগ্রি রেখা, আর এর নিচে অবস্থান করছে হলো এমপি সমান ফাংশন অফ ওয়াই রেখা, অর্থাৎ এটাই হলো অর্থের সতর্কতামূলক চাহিদা রেখা। তাহলে এখন এই রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। এখন প্রথমে আমরা ই বিন্দু যদি আলোচনা করি, ই বিন্দুতে যখন আয় y1 তখন অর্থের সতর্কতামূলক চাহিদা হলো m1, আবার আয় বেড়ে y2 হলে অর্থের সতর্কতামূলক চাহিদা হবে m2, অর্থাৎ এখানে আয় y1 হতে y2 বেড়ে গেলে অর্থের সতর্কতামূলক চাহিদাও m1 হতে m2 বেড়ে যাবে। তাহলে এটা সেই জন্য কি হলো যে আয় বাড়লে সতর্কতামূলক চাহিদা বাড়ছে, সেই জন্য এমপি সমান ফাংশন অফ ওয়াই রেখাটি হলো ঊর্ধ্বগামী।
আর আরেকটি উল্লেখ এখানে আরেকটি বিষয় উল্লেখ্য যে 45 ডিগ্রি রেখার নিচে কিন্তু এমপি সমান ভাষা রেখাটি অবস্থান করবে। একটু আগে বললাম কারণ কি, এখানে আয় বাড়লে অর্থের লেনদেন সতর্কতামূলক চাহিদা বেড়ে যাচ্ছে, আর আয় কমে গেলে অর্থের সতর্কতামূলক চাহিদা কমে যাচ্ছে। সেই জন্য অবশ্যই 45 ডিগ্রি রেখার নিচে এমপি সমান ফাংশন অফ ওয়াই রেখাটি অবস্থান করবে। এটা হলো অর্থের সতর্কতামূলক চাহিদা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আলোচনা হবে অর্থের ফটকা চাহিদা। তাহলে অর্থের ফটকা চাহিদা কাকে বলে আমি সেটা আগে ধারণা দেবো। তাহলে অর্থের চাহিদার অন্যতম উদ্দেশ্য হলো ফটকা কারবারের জন্য কিছু নগদ অর্থ হাতে ধরে রাখা। দৈনন্দিন লেনদেন ও ভবিষ্যতে অপ্রত্যাশিত সংকট মোকাবেলা ছাড়াও মানুষ ফটকা কারবারের উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়। তাহলে বস্তুত ফটকা কারবারের উদ্দেশ্যে মানুষ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলা হয়। তাহলে অর্থের ফটকা চাহিদা মূলত সুদের হারের উপর নির্ভরশীল। তাহলে অর্থের ফটকা চাহিদা হলো সুদের হারের উপর নির্ভরশীল। তাহলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সুদের হার বৃদ্ধি পেলে অর্থের ফটকা চাহিদা কমে, আবার সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি পায়। সুতরাং অর্থের ফটকা চাহিদা সুদের হারের মধ্যে সম্পর্ক হলো বিপরীত। অর্থাৎ বিষয়টি এমন যে এমএস সমান ফাংশন অফ আই, অর্থাৎ এখানে সুদের হার বেশি হলে অর্থের ফটকা চাহিদা কমে যাবে, আবার সুদের হার বেড়ে গেলে অর্থের ফটকা চাহিদা কমে যাবে। তাহলে বিষয়টি আরেকবার বলি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ফটকা চাহিদা মূলত সুদের হার উপর নির্ভরশীল। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে সুদের হার বৃদ্ধি পেলে অর্থের ফটকা চাহিদা কমে। অর্থাৎ সুদের হার যদি বেড়ে যায় তাহলে অর্থের ফটকা চাহিদা কমবে, আর সুদের হার কমে গেলে অর্থের ফটকা চাহিদা কমে যাবে। অর্থাৎ এই জন্য যে এটার সাথে সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক। সেই কারণে কি হলো যে অর্থের ফটকা চাহিদা রেখাটি হলো বাম থেকে ডান দিকে এটা নিম্নগামী হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি এখানে চিত্র বিষয়ে আলোচনা করব। চিত্রে এটা আঁকানো হয়েছে অর্থের ফটকা চাহিদার চিত্র, আমি বোর্ডে আঁকিয়েছি। তাহলে এটা হলো এটা ভূমি অক্ষে ধরা হয়েছে হলো অর্থের ফটকা চাহিদা, ভূমি অক্ষে অর্থের ফটকা চাহিদা, এবং লম্ব অক্ষে হলো সুদের হার ধরা হয়েছে। এখন আমরা যদি প্রাথমিক বিন্দু যদি এফ বিবেচনা করি তাহলে এখানে এফ বিন্দুতে সুদের হার হলো I0। যখন সুদের হার I0 হয় অথবা I0 হয় তখন হলো অর্থের ফটকা চাহিদা হচ্ছে M0 বা M0। এখন সুদের হার বৃদ্ধি পেল, I0 থেকে বৃদ্ধি পেয়ে এখানে I2 হলো। যদি সুদের হার I1 থেকে I2 হয় তাহলে সুদের হার বৃদ্ধি পেল। সুদের হার বৃদ্ধি পেলে ই বিন্দুতে হলো অর্থের ফটকা চাহিদা M2 হলো। অর্থাৎ আগে ছিল M0, এখন হলো M1। অর্থাৎ এটা কেন হলো? এটা সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণে, সুদের হার I0 থেকে I2 তে বৃদ্ধি পাওয়ার কারণে অর্থের ফটকা চাহিদা M0 থেকে M2 তে কমে গেল। তাহলে কি হলো? সুদের হার বাড়ার কারণে অর্থের ফটকা চাহিদা কমে গেল। আবার আমরা যদি জি বিন্দু বিবেচনা করি তাহলে জি বিন্দুতে কি হলো যে সুদের হার আবার কি হলো I0 থেকে কমে I1 এ হলো। যদি I0 থেকে কমে I1 হয় তাহলে অর্থের ফটকা চাহিদা M0 থেকে বৃদ্ধি পেয়ে M1 হয়। তাহলে অর্থাৎ এখানে চিত্র থেকে বোঝা যাচ্ছে যে সুদের হার যদি বাড়ে অর্থের ফটকা চাহিদা কমে, আর সুদের হার যদি কমে যায় অর্থের ফটকা চাহিদা কমে যাবে। তাহলে এই হলো অবস্থা। ফলে অর্থের ফটকা চাহিদা বেড়ে আচ্ছা এই হলো। তাহলে অর্থাৎ সুদের হারের ও অর্থের ফটকা চাহিদার মধ্যে সম্পর্কটা বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে অর্থের চাহিদার প্রকারভেদ আজকে এই পর্যন্তই আলোচনা হয়ে গেল। আর আলোচনার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট দিবা, তাহলে আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজ যে যেখানে আছো সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কাটি দাও।